আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে আসছি। বিষয়টা হচ্ছে, অনেকে আসলে আমাকে প্রশ্ন করে যে জাপানে আসতে হলে আপনাকে প্রথমত কি করতে হবে অথবা কিভাবে আসা যায় এই দেশে। আসলে জাপানে আসাটা হয়তো আমরা যে প্রসেসগুলো বুঝি না বিদায় আসলে অনেক কঠিন ভাবি। আসলে এই দেশে আসাটা একদমই সোজা। যদি আপনি একটু মনোযোগ দিয়ে কাজ করেন অথবা কাগজগুলো প্রসেস করেন, তাহলে আপনি এই দেশে আসতে পারবেন। আর এই দেশে আসার আগে যে এইগুলো আপনাকে করতে হবে সেগুলোই আসলে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ। তো আজকে আমি প্রথমত বলতে চাই যে আপনি আসার আগে জাপানে অবশ্যই আপনার এইচএসসি কমপ্লিট করতে হবে, মানে ইন্টার যেটা বলি আমরা, সেটা কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পরে আপনি ধরেন, অনেকের প্রশ্ন থাকে যে ভাই আমি তো 2 বছর 3 বছর গ্যাপ হয়ে গেছি। আসলে ওইগুলা ম্যাটার নাই দেশে আসার আগে। প্রথমত বিষয় হচ্ছে, আপনি জাপানে আসার আগে আপনাকে জাপানিজ লেভেল সম্পর্কে জানতে হবে। যে লেভেল হচ্ছে ভাষা সম্পর্কে। আর ওই ভাষাগুলো আপনাকে শিখতে গেলে আপনার 5টা ধাপ আছে, মিনিমাম অ্যাটলিস্ট আপনাকে একটা ধাপ শেষ করতে হবে। আর সর্বনিম্ন যেটা সবচেয়ে নিচের লেভেল সেটা হচ্ছে N5। ওইটা আপনি যদি ভাষাটা শিখেন, তাইলে আমি মনে করি যে আপনি যদি যে এজেন্সিগুলো আছে যে শিখায়, ভাষার সেন্টারগুলো আছে, ঢাকাতে অনেকগুলো সেন্টার আছে, পাশাপাশি অন্যান্য জেলাতেও আছে, ওইগুলোতে যদি আপনি শিখেন, অ্যাটলিস্ট ওরা 4 মাসের ভিতর আপনার কমপ্লিট করে দিবে। আর যদি আপনি না একটু ভাষায় সময় দেন, যে ইউটিউব আছে, তারপর অনেকগুলা পেজ চ্যানেল আছে, ওদের ক্লাসগুলো করলেও মোটামুটি আপনি আয়ত্তে নিয়ে আসতে পারবেন। মানে 3 মাসের মধ্যে আশা করা যায় আপনি পাশ করে ফেলতে পারেন। তবে 3 মাসের মধ্যে যে আপনি পাশ করবেন, সেটার জন্য অবশ্যই তো আপনাকে পড়তে হবে মনোযোগ দিয়ে। মেন বিষয় হচ্ছে আপনাকে এটা মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে স্টুডেন্ট বিষয়, এখানে আপনাকে পড়তেই হবে। আর আচ্ছা, যাক, প্রসেসটা বলি এবার। যে আপনি জাপানি ভাষা লেভেলটা পাস করার পরে তখন হচ্ছে আপনার যে একাডেমিক পেপার, যে এসএসসি এবং এইচএসসি, এইগুলা পাশাপাশি যে আপনার জন্ম নিবন্ধন কার্ড, আপনার যে স্পন্সর হবে, যে ব্যাংক ব্যালেন্স দেখাবে, গার্ডিয়ান, ওদের যে ভোটার আইডি কার্ড, এগুলো নিয়ে তারপরে হচ্ছে আপনার যে জাপানি লেভেলের সার্টিফিকেট আছে, ওইটা নিয়ে আপনি যদি বাসায় শিখা সার্টিফিকেটটা অর্জন করতে পারেন অথবা এজেন্সিতেও পইরা তারপরে আপনি অর্জন করতে পারেন, ওইগুলোতে নিয়ে আপনি ঢাকাতে যে সেন্টারগুলো আছে এজেন্সি, ওদের সাথে যোগাযোগ করলে ওরা আপনাকে বলে দেবে যে কিভাবে যে আসতে পারবেন। তো ওই সার্টিফিকেটটা নেওয়ার পরে আপনাকে কি করবে, যে এই দেশে আসার সময় অবশ্যই যে সেশন ভিত্তিক আছে, যেমন ধরেন আপনার এপ্রিল সেশন হচ্ছে সবচেয়ে বেশি বড় সেশন, ওইটাতে আসলে আপনার 2 বছরের ল্যাঙ্গুয়েজ কোর্সে আসবেন। তারপরে হচ্ছে আপনি যদি অক্টোবর সেশনে আসেন, তাহলে 1.5 বছর কোর্সে আসতে পারবেন। তখন কি করে, আপনি এজেন্সির মাধ্যমে যাওয়ার পরে এজেন্সি আপনাকে এই দেশের যে নিহঙ্গ বাক্য, যেটাকে আমরা তো যেহেতু জাপানি ভাষা শেখার জন্য আসতে হবে প্রথমত, তারপরে হচ্ছে আপনি যদি উচ্চশিক্ষা যেটা মাস্টার্স আছে, তারপর ডিপ্লোমা আছে, ধরেন আরও আদার্স সাবজেক্টগুলো আছে যেমন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, তারপরে আপনার যে গ্রাফিক্স ডিজাইন ইঞ্জিনিয়ারিং, তারপর অটোমোবাইল, এগুলো সাবজেক্ট আছে, ওইগুলো হচ্ছে আপনি 1.5 বছর অথবা 2 বছর এই দেশের নিহঙ্গ লেভেল শেষ করার পরে, মানে জাপানি ভাষা শেষ করার পরে হচ্ছে ওইগুলো পড়াশোনা আপনাকে। আর ওইগুলা মানে মিনিমাম আপনাকে করতে হবে 2 বছরের কোর্স আছে, 3 বছরের। যেমন আপনি যদি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়েন অথবা যে ফ্যাশন ডিজাইন বলছে, এরকম আরও অনেক সাবজেক্ট আছে, অ্যাটলিস্ট মানে 30টার উপরে। তো ওইগুলো আপনাকে 2 বছরের কোর্স, ওইগুলো করার পরে তো আপনি জব বিষয়ে যেতে পারবেন। তার আগে আসলে জব বিষয়টা যাওয়া যায়, ওইটা নিয়ে আসলে আরেকটা ভিডিওতে আমি বলবো হয়তো বা একটা সময়। তো আচ্ছা, যাক, যে কথাটা বলতে নিয়েছিলাম, ঢাকাতে আপনি এজেন্সিতে আপনার কি করবে, ওরা আপনাকে একটা স্কাইপি টেস্ট নেবে। যে এজেন্সি এই দেশের যে নিহঙ্গ গাক্কু স্কুলগুলো আছে, ওদের সামনে আপনি জাপানিসে হয়তো কিছু শর্টকাট কমন যে প্রশ্নগুলো, যে এগুলো করবে আপনাকে, যে আপনি কতটুকু জাপানি লেভেল পারেন আর কি। তো যদি আপনি স্কাইপিতে ওদের মনে হয় যে না আপনি মোটামুটি পারেন, যে তাইলে আপনাকে সিলেক্ট করে নেবে। তারপর আপনাকে এজেন্সিরা যে ফাইল প্রসেসের জন্য ওরা জাস্ট একটা সিম্পল নিবে আর কি, যে ফিস যেটা আর কি, হয়তো কিছু কিছু এজেন্সি আছে আপনাকে 30,000, 35,000, 40,000 ওইগুলোর মধ্যেই থাকে, ওইগুলোর উপরে যায় না। আসলে টাকা টোকার বিষয়টা হচ্ছে, জাপান আসতে আসলে ওই রকম টাকাও যে লাগে এমন না, কারণ আপনার টাকা টোকা নিয়ে ভাইগা যাওয়ার ওইরকম সিস্টেম আসলে এজেন্সি এরা করে না, সত্যি কথা যেটা। তো এই স্কুলে সিলেক্ট হওয়ার পরে ওরা কী করবে, আপনার একাডেমিক পেপারগুলো এই দেশের এই স্কুলে পাঠাবে। ওরা কী করবে, যে স্কুলেরা আপনার একাডেমিক পেপারগুলো চেক করার পরে এই দেশের ইমিগ্রেশনে আপনার পেপারগুলো পাঠাবে। ইমিগ্রেশন আপনাকে একটা যে সিইউ, যেটা আমরাকে অফার লেটার বলি, যে অফার লেটারটা আপনার যদি
মানে একাডেমিক কোনো বাবার নাম অথবা আপনার নিজের নামে কোনো ভুল না থাকে, তাহলে ইনশাল্লাহ সিউ চলে আসে, যে মিস বেশি একটা যায় না, যদি ভালো আপনার কোনো ফলস না থাকে আর কি। তো যদি সিউ চলে আসে তখন হচ্ছে এই দেশের ভার্সিটিতে যে আপনি আসবেন, যে নিয়ঙ্গ লেভেলে, তাদের 1 বছরের অ্যাটলিস্ট টিউশন ফিটা প্লে করে আসতে হবে আপনাকে। ওইটা অ্যারাউন্ডস হয়তো বাংলা টাকা আপনার মানে 6 থেকে 7 লাখ টাকার মধ্যেই থাকে, আর উপরে আসলে যায় না। তারপর আপনি যে টিউশন ফি পাঠানোর পরে এই দেশে আসবেন, আসার পরে আপনি যে পরের 1 বছরের টিউশন ফি তো আপনাকে পার্ট টাইম জব করে দিতে হবে। পার্ট টাইম বলতে আমাদের যেহেতু স্টুডেন্ট সপ্তাহে 28 ঘন্টা পারমিট থাকে, তো ওই সুবাদে 28 ঘন্টা পারমিটের যে কাজ মানে 112 ঘন্টা মাসে, ওইটা যদি আপনি জব করেন অ্যাটলিস্ট অ্যারাউন্ড ঘন্টায় আপনি 1100 টাকাতে শুরু করে আপনি 1500-1600 পর্যন্ত মানে ইনকাম করা যায় ঘন্টায়। এটা হচ্ছে যে সিটি ম্যাটার করে আপনাকে। তারপর অনেকে আছে রাত্রে জব করে, তার ক্ষেত্রে দেখা গেছে একটু বেশিও হইতে পারে, আরও কম বেশি। আচ্ছা যাই হোক, তো পরে আপনার খাবার দাবার লিভিং কস্ট এগুলো আপনি চালাইয়া তারপরে হচ্ছে আপনি ভালোভাবে চলতে পারবেন। এখন অনেকে আসলে বাংলাদেশ থেকে আসার আগে চিন্তা করে আমি যে এই দেশে আসবো, যে এই টাকাগুলো যে 8 লাখ টাকা ঋণ করে নিয়ে আসছি, অথবা এইগুলো তো প্লে করতে হবে, আবার এই দিক দিয়েও টিউশন ফি স্কুলের জমাতে হবে, যেহেতু পরের বছরের জন্য আবার মিনিমাম 6 লাখ 7 লাখ টাকা আপনাকে জমাতে হবে। তো অনেকে এইগুলো আসলে দ্বিধামন্দ প্রশ্ন মানে চিন্তা থাকে মাথার মধ্যে। তো আমি বলবো যে আপনি যদি স্টুডেন্ট বিষয়ে আসেন, অ্যাটলিস্ট ঋণ টিন না করে আপনি নিজের ফ্যামিলিগত যদি টাকা থাকে, তাহলে আসলে আপনাকে এই দেশে আসা উচিত। কারণ আপনাকে এটা মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে স্টুডেন্ট ভিসা, আপনি এখানে আসলে জব ভিসা আসতেছেন না, যে টাকা যা ইনকাম করবেন তা বাংলাদেশে পাঠিয়ে দেবেন অথবা অন্য যে আমার ফ্যামিলিতে দেবো, এরকম সিস্টেমটা আসলে স্টুডেন্ট অবস্থা থাকা ইম্পসিবল। আপনি যেই টাকা পাবেন, যে আপনার বাসা ভাড়া, খাওয়া দাওয়া, স্কুল ফি দিয়া আপনার অ্যাটলিস্ট সমান কিছু টাকা থাকতে পারে, বাট এটা হচ্ছে সবার তো স্যালারি একরকম না, ওইটা নির্ভর করবে। তবে আমি মনে করবো এইগুলো আসার আগে আপনাকে অবশ্যই এইগুলো যাচাই বাছাই করে আসার দরকার। আর হচ্ছে এজেন্সি যখন আপনি ভিসা পাবেন, ভিসা পাওয়ার পরে এজেন্সি ফি নিবে আপনার থেকে 1 লাখ টাকা শুধু, যে ওদের সার্ভিস চার্জ, আপনার যে কাগজপত্র এগুলো করছে। তো আমি মনে করি যে জাপানে আসতে গেলে যে আপনাকে এই যে পড়াশোনা, যে অনার্স মাস্টার্স ওইগুলো বিষয় না, মেইন হচ্ছে যে আপনার গ্যাপ 5 বছর পর্যন্ত অ্যালাউ করে। যদি আপনি ধরেন 2000 এক্সাম্পল 20 সালে আপনি এসএসসি পাস করছেন, তাহলে আপনি 2024 সাল পর্যন্ত ধরেন আপনার পড়াশোনা নাই, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এর বেশি হয়ে গেলে আসলে অ্যালাউটা করে না বেশি একটা, কারণ তারা রিজন জানতে চায় যে কী কারণে একটা স্টুডেন্ট অনেক দিন যাবৎ বসে থাকে। তো আপনারা, আমি মনে করি যারা এইগুলাতে আসবেন, যে স্টুডেন্ট ভিসা জাপানে আসার ক্ষেত্রে অনেক আশা নিয়ে আসেন, আপনারা আসার আগে একটু জাপানি ভাষাটা অবশ্যই জানতে হবে। জাপানি ভাষায় আসলে তারপর আপনি হয়তো ভালো কিছু করতে পারবেন এখানে। কারণ জাপানি ভাষা যদি না শিখে আপনি আসেন, তাহলে আপনি মনে করেন যে ক্লাসে যে পড়াবে স্যারেরা, মানে সেন্সে যেটা ওনারা যে শিক্ষকরা আপনারা পড়াবে, আপনি কিছু বুঝতে পারবেন না। আর কাজে যাবেন, আপনি যদি কাজে ওরা আপনারা বলবে যে এটা নিয়ে আসেন অথবা ওইটা করো, তাহলে আপনি ওইটাও পারবেন না। তো এইগুলো আসলে মাথায় রেখেই আপনাকে যে আসতে হবে। আর আসার আগে অবশ্যই তো আমি বললাম একটা কথা, যে জাপানি ভাষাটা অবশ্যই আয়ত্ত করে আসতে হবে। তো এটা হচ্ছে আসলে আজকের সব কথা তো আসলে বলা যায় না এরকমভাবে। তারপর কিছু বিষয় আছে যে সিম্পল, যেগুলো ইম্পর্টেন্ট, এইগুলো হয়তো আমি আজকে বলছি আপনাদেরকে। তারপরে আপনারা এজেন্সিতে যাবেন, অথবা ইউটিউবে আরও অনেক ভিডিও আছে যে জাপানের লাইফ সম্পর্কে, ওইগুলো আপনারা দেখবেন। কিন্তু একটা বিষয় হচ্ছে সর্বশেষ আপনাকে কষ্ট করতে হবে, আপনাকে পড়তে হবে। কারণ পড়াটা হচ্ছে আমাদের কষ্ট মনে করি আমরা, কাজে আসলে আমরা কষ্ট মনে করি না। তাই আমি মনে করি আপনাকে যদি মাথার ভিতরে যে থাকে যে না আমি পড়াশোনা করব, কারণ বাংলাদেশে হয়তো আপনি পড়াশোনা করার পরে যে একটা আছে না যে লাইফে আপনার জব হবে কি না হবে, এই বিষয়ে আসলে অনেক টেনশন থাকে আপনাদের। তো এই দেশে হচ্ছে কি যে আপনি চাকরি করার আগেই আপনার জব হয়ে যায়, মানে আপনার যে ক্লাস, মানে আপনার যে পড়াশোনা আর কি, পড়াশোনা শেষ করার আগেই দেখা গেছে 6 মাস 1 বছর আগে আপনার জব ফিক্সড হয়ে থাকে। কোম্পানিরা আপনাকে যে হায়ার করে নিয়ে রাখে ওদের ইন্টারভিউ নেওয়ার পরে। তো এই যে এত সুযোগ সুবিধা থাকার পরেও আমরা যে কেন পড়াশোনা করি না, এটাই হচ্ছে আমাদের আসলে ব্যর্থতা ছাড়া আমি মনে করি কিছু না। তো এইগুলো মাথায় রেখে আপনাকে জাপানে আসতে হবে। জাপানে আসলে আপনাকে কাজ করতে হবে, পড়াশোনা করতে হবে। এই কাজগুলো ছাড়া আসলে আপনার কোনো কাজ নাই। আর আমি মনে করি না যে কারো গার্জিয়ান আপনাকে বলবে যে পড়াশোনা না করে আপনি বাসায় টাকা পাঠান। তো অবশ্যই আপনারা পড়াশোনা করেন।
আসেন, আপনাদের জন্য ভালো সুযোগ সুবিধা আছে জাপানে, অনেক কর্মসংস্থান আছে, এদিকে আপনি কাজ করতে পারবেন। কারণ এদিকের মানুষেরা আপনার বৈশা জীবনযাপন করে না, এরা সবাই আসলে খুব ব্যস্ত থাকে। এটা আসলে কীরকম ব্যস্ত থাকে সেটা আপনি নিজের চোখে না দেখলে হয়তো বুঝতে পারবেন না। এদিকে আসলে একটা মিনিট আপনাকে সবাই কাউন্ট করে, কারণ এদিকে সবার মানুষের মাথায় একটাই টেনশন থাকে যে আমি যদি 1 মিনিট বসে থাকি তাহলে 1 মিনিটে আমার স্যালারি মনে করেন 27 টাকার উপরে লস, মানে ঢুকে না। তো এই জিনিসটা মাথায় রেখে আসলে সবাই সামনের দিকে আগায়। তো কম্পিটিশন তো অবশ্যই থাকবে, আপনি আমি মাঝখানে তো হাজার হাজার স্টুডেন্ট আসতেছে, সবাই তো আছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন। নেক্সট ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।